আমার যখন ইন্ডাস্ট্রি কলাপস করলো, আমি যখন গরিব হয়ে গেলাম, তখন এই মানুষগুলো কিন্তু আর শহরে থাকতে পারলো না, তারা গ্রামে চলে গেল। 1947-এ মুসলমানদের সম্পত্তির সংখ্যা আর জনসংখ্যার দেখবেন রেশিও মেলে না। 47-এ যখন পাকিস্তান হইল, ঢাকা শহরে হিন্দু জনসংখ্যা ছিল 30% মতো, অথচ তারা ঢাকা শহরের 70-80% জমি জমা সম্পত্তি বাড়ি ঘরের মালিক ছিল। কিভাবে হইল? পুরান ঢাকায় যান, ঢাকা বলতে আজকে যা বোঝায় সেটা তো আজকে যেটাকে আমরা পুরান ঢাকা বলি ওটাই তো ঐতিহাসিক ঢাকা। রাস্তার নামগুলো মনে করেন তো, পুরান ঢাকার রাস্তাগুলোর নাম কি কি খেয়াল করে দেখেন তো। এটা মনে হবে যে এটা বাঙালি মুসলমানের একটা মেজরিটি শহর ছিল। এখানে একসময় রিচেস্ট ডেল্টা ছিল, এখানে এখানে আর্টিসান ছিল, ক্রাফটসম্যান ছিল, এখানে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা ছিল। মধ্য নাই, 100 বছরের ভিতরে এই পুরো জিনিস কলাপস করেছে। এখন একটা কমিউনিটিকে যখন আপনি অভাবী করে দিলেন, সেই কমিউনিটির লড়াইটা কি লেখাপড়াতে না পেটে ভাতে? একটা গরিব মানুষের লড়াইটা কি প্রতিদিন? তাহলে জমিনদারি সিস্টেমের মধ্য দিয়ে যেটা করা হয়েছে, যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং পঙ্গু করতে করতে এমন হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়া করবার স্পেস নাই। অথচ এই অঞ্চলের মানুষদের লেখাপড়া, লিটারেচার, গল্প, কবিতা, নাটক, 16th সেঞ্চুরিতে বাংলা ভাষার যত ডেভেলপমেন্ট, এটা তো সুলতানি আমলের শাসকদের, মুসলমান শাসকদের অধীনে হয়েছে। আজকের এই বাংলা ভাষায় রামায়ণ, তারপরে হচ্ছে মহাভারতের সংস্কৃতি থেকে বাংলা অনুবাদ মুসলমানদের টাকায় হয়েছে, মুসলমান শাসকরা করে দিয়েছে। সংস্কৃত কোনো কিছুর অ্যাক্সেস তো হিন্দুদের কাছে ছিল না। ওই যে আপা বলছেন না, যে বেদ মানে ধরা, গীতা ধরা তো দূরের কথা, ওইটার কোনো শ্লোক যদি কোনো নমশূদ্র শোনে, ওর কান জ্বালিয়ে দেওয়া হতো, ওর কান কেটে দেওয়া হতো। ভুলে যদি কোনো বাচ্চা নমশূদ্র যবন পরিবারের সে এই সংস্কৃত শ্লোক বলে, ওর জিহ্বা কেটে দেওয়া হতো। এইটা ছিল ওদের বাঙালি রেনেসাঁ। অতএব সেই জায়গায় হচ্ছে আলোচনাটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আমার কলোনি আমাকে গরিব করে দিয়েছে, নতুন একটা শ্রেণীকে কর্মচারী থেকে মালিক বানিয়েছে। এরপরে হচ্ছে ফার্সি উর্দু ভাষায় রাষ্ট্র পরিচালিত হতো। যেমন ধরেন আজকে আমরা সবাই বাংলা ইংরেজি জানি টুকটাক, কালকে এসে পর্তুগিজরা আইসা, পর্তুগালের লোকজন আইসা বাংলাদেশটা দখল করে ফেললো। পরশুদিন জারি করলো যে এখন থেকে বাংলাদেশের ভাষা হচ্ছে অফিসিয়ালি, দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। আমরা সবাই বেকার হয়ে যাব কিনা সাডেনলি? আপনি চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে যারা ডিসিএসপি আছে, সচিবালয়ে চাকরি করে, এই মানুষগুলি ওভারনাইট কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে না? এই মাসে তার পে স্কেলে বেতন বাড়ার কথা 50%, কিন্তু দেশ দখল হয়ে যাওয়ার কারণে তার আগামী মাসে কি হয়ে যাবে? সে বেকার হয়ে যাবে। তাহলে এই আমার অঞ্চলের ভাষা ছিল যেটা, যেই ভাষায় আমি চর্চা করতাম, আমার শিল্প সাহিত্য সংস্কৃতি ছিল, আমার উপর একটা ভাষা চাপিয়ে দেওয়া হলো। আমার বাংলাটাকে ক্রুকআপ করে সংস্কৃতাইজ করা হয়েছে, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা বানানো হয়েছে, যেই বাংলার সাথে আমার সাধারণ জবানি বাংলা, যেটা যে বাংলাতে মানুষ কথা বলতো, সেই জবানের সাথে মিল ছিল না। এরপরে চাপিয়ে দিল ইংলিশ, যেটা হচ্ছে ফার্সির বদলে দাপ্তরিক সকল ভাষাকে রিপ্লেস করে ফেললো। তাহলে আমার যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, যারা চাকরি বাকরি করতো, তারা ওভারনাইট বেকার হয়ে গেল না সবাই? তাহলে আমার কৃষি জমি চলে গেল, আমি ঢাকায় ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমি অভাবের কারণে গ্রামে চলে গেলাম, আমি অভাবের কারণে ছেলে মেয়েকে করাইতে পারছি না। আমাদের যারা কর্মচারী ছিল, রাজদরবারে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতো, তারা সাডেনলি বেকার হয়ে গেল। তাহলে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, যে আমার কমিউনিটির অবস্থাটা কি, আসলে হালটা কি?